এসো গল্প পড়ির আজকের এপিসোডে আপনারা শুনবেন সুদীপা দাসের শাহ সুজার গুপ্তধন। সুদীপা দাস একজন নবীন লেখিকা। 2020 সাল থেকে প্রতিলিপিতে লিখে চলেছেন নিয়মিত। এই গল্পটিও আমরা নিয়েছি প্রতিলিপি থেকেই। গল্পের একটি বিশেষ চরিত্রে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের গল্প কথন বাই কল্লোল চ্যানেল থেকে কল্লোল। অসংখ্য ধন্যবাদ জানাই তাকে শত ব্যস্ততার মধ্যেও এই কাজটিতে অংশগ্রহণ করবার জন্য। গল্প পাঠ ও সমগ্র পরিচালনায় আমি প্রীতম। অন্যান্য কয়েকটি চরিত্রে প্রভাকর, বিপ্রতীপ, সায়ন্তন, সাত্তকী, শ্রীরূপ, ব্যোমকেশ, অনুপ, সার্থক ও রিতম। পোস্টার ডিজাইনে অনির্বাণ, সাউন্ড ডিজাইনে অনুপ। শুরু হচ্ছে আজকের গল্প, সুদীপা দাসের শাহ সুজার গুপ্তধন। সালটা ছিল ইংরেজির 1659। তখনকার অবিভক্ত বাংলার সুবেদার ছিলেন মুঘল বাদশাহ সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজা। ঔরঙ্গজেব তখন ভাতৃ হত্যার খেলায় মেতে উঠেছেন। তার কাছে পরাজিত হয়ে সপরিবারে শাহ সুজা আশ্রয় নিয়েছেন বাংলার মাটিতে। হিজলি খালের জল তীর তীর করে বয়ে চলেছে নোয়াখালীর মেঘনার অভিমুখে। অনতি দূরে বাদাবনের সন্দ্বীপ ও হাতিয়া। হিজলি খালকে পূবে রেখে বড় মাঠের ওপারেই রাজবাড়ি। রাজবাড়ির পশ্চিম পারে ঘন হিজলের বন আর কেয়ার ঝোপ। রাজা চন্দ্রবর্মনের আতিথ্যে সুজা নিরাপদেই সপরিবারে বাস করছেন। একদিন বিকেলে রাজবাড়ির সাজানো বাগানে একটি কারুকার্য খচিত বেদিতে বসে আছেন শাহ সুজা। কিছুটা চিন্তিত লাগছে তাকে। গভীর চিন্তায় এতটাই মগ্ন ছিলেন যে বুঝতেই পারেননি কখন চন্দ্রবর্মন এসে দাঁড়িয়েছেন পিছনে। শাহজাদা। চন্দ্রবর্মন ডাকলেন। চমক ভেঙে তাকালেন শাহ সুজা। চন্দ্রবর্মন এবার বললেন, আপনি আরাকান যাওয়ার জন্য এত উতলা কেন? আমি তো আপনাকে কথা দিয়েছি, প্রয়োজনে জীবন পণ করে হলেও আমি আপনাকে যুদ্ধে সহায়তা করব। আর তাছাড়া পর্তুগিজ ইসরায়েল তো আপনার অনুগত। নৌযুদ্ধে তার সমকক্ষ কিন্তু পূর্ব ভারতে কেউ নেই। সুজা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর স্মিত হাস্য মুখে বললেন, রাজা, আমি আপনার আতিথ্যে প্রীত। আপনার আর ইসরায়েলের বাহুবলের উপর আমার ভরসা আছে। তবে কি জানেন, মঙ্গল রক্তের ইতিহাস বড়ই নিষ্ঠুর। আর ঔরঙ্গজেব প্রচন্ড ধুরন্ধর। তার শক্তি আর বাহিনীর পরাক্রমে কেউ তার সামনে টিকতে পারে না। দারাশিকর পরিণতির কথাটা সবই শুনেছেন। আরাকান রাজ সুবন্ধু আমায় সপরিবারে সেখানে নিমন্ত্রণ জানিয়েছে। গুপ্তচরেরা খবর দিয়েছে হিজলি খালের ওপারে মীর জুমলাকে দেখা গেছে। তাই ভাবছি যত শীঘ্র সম্ভব বাংলা ত্যাগ করাই শ্রেয়। চন্দ্রবর্মন বললেন, শাহজাদা, আপনার জামাতা সুলতান মোহাম্মদ তো ঔরঙ্গজেবের নিজ সন্তান। তবে কুটুম্বিতার মধ্যে এত রক্তক্ষয়ের কথা আসছে কেন? এমন সময় প্রহরীর অনুপ্রবেশ ঘটল। রাজা চন্দ্রবর্মন ও শাহজাদাকে কুর্নিশ করে বলল, মহারাজ, দুঃসংবাদ আগত। মীর জুমলা সুলতান মোহাম্মদকে হত্যা করেছেন। আর গোপন সূত্রের খবর, আজ রাতেই তারা রাজবাড়িতে আক্রমণ চালিয়ে শাহজাদার শির নিয়ে যাবেন দিল্লির অভিমুখে। আর শাহজাদাকে আশ্রয় দেওয়ার অপরাধে এই চন্দ্রকেতু গড়কে শ্মশানে পরিণত করবেন। হায় আল্লাহ, এখন কি হবে রাজা? এক্ষুনি চলুন শাহজাদা, গোপন পথে আপনাদের হিজলি খালের মুখে পৌঁছে দিই। ওখানে আমার নৌবহর অপেক্ষা করবে। তারা আপনাকে খালের ওপার দিয়ে সড়ক পথে নির্বিঘ্নে চট্টগ্রামে পৌঁছে দেবে। সেখান থেকে আপনি সপরিবারে আরাকানের পথে যাত্রা করবেন। আপনিও চলুন আমার সাথে। শাহজাদা, আপনার সাথে স্ত্রীলোক না থাকলে আপনাকেও আমাদের সাথেই নিতাম। চন্দ্রবংশীয় পুরুষেরা শত্রুর মুখে প্রাণপাত করে যুদ্ধ করে শহীদ হতে পারে, কিন্তু পৃষ্ঠ প্রদর্শন তাদের রক্তে নেই। চলুন, আর বেশি দেরি করা যাবে না। শাহ সুজা সেদিন রাজা চন্দ্রবর্মনের বীরত্বে মুগ্ধ হয়ে
মুঘল দরবার থেকে আনা তার খাস স্বর্ণমুকুট আর ধনরত্নপূর্ণ এক কারুকার্য খচিত বাক্স চন্দ্রবর্মনের হাতে অর্পণ করে বলেছিলেন, মীর জুমলার বাহিনীর সাথে যুদ্ধের ফলাফল শুভ হবে না রাজা। মুঘল বাহিনী শুধু এই চন্দ্রবর্মনের রাজপুরীকে নয়, সমগ্র চন্দ্রকেতুগড়কে শ্মশান ভূমিতে পরিণত করে যাবে। আমাকে আশ্রয় দেবার জন্য আপনার এই চরম সর্বনাশের সময় আমি আপনার পাশে থাকতে পারলাম না। হে আফসোস, আমায় আজীবন দংশন করবে। তাই আপনার পর যাতে আপনার বংশধরেরা অর্থ কষ্টে না পড়ে, তাই শাহজাদার তরফ থেকে এই সামান্য নজরানা গ্রহণ করুন। তারপর সপরিবারে শাহ সুজা চন্দ্রবর্মনের সঙ্গে রাজবাড়ির খিড়কির দরজা দিয়ে বেরিয়ে এসেছিলেন। হিজল বন ভেসে যাচ্ছিল রূপালী চাঁদের আলোয়। মেঘ মুক্ত আকাশে পূর্ণিমার চাঁদ যেন তার আভায় হিজল আর কেয়ার ছোপগুলোকে জ্যোৎস্নার রূপালী রঙে রাঙিয়ে তুলেছিল। সুদূরের কেয়া পাতার বাতাসের হিল্লোলে বনজ শব্দ উৎপাদন করে চলেছে। সঙ্গে জোনাকির এক টানা ঝিঁঝি কলতানে সমগ্র পরিবেশ যেন মায়াবী রূপ লাভ করেছে। পরিবাণু তার কন্যার হাত ধরে সুজার পিছন পিছন অন্ধকারের রাজবাড়ির পুরনো মহলের বারান্দায় উঠতে যাবে, হঠাৎ এক রাত জাগা পেঁচার বিশ্রী ডাকে চমকে উঠে দাঁড়িয়ে পড়ল। রাজা চন্দ্রবর্মন বললেন, আর দেরি করা ঠিক নয়। পূর্ব পারে মশালের ক্ষীণ আলো দেখতে পাচ্ছি। মীর জুমলা বাহিনী হিজলি খাল পার হয়ে আসার আগে চলুন, আপনাদের সুড়ঙ্গ পথ পার করে দিই। চন্দ্রবর্মনের রাজবাড়ি সেকেলে আমলের 2 তলা বিশিষ্ট বড় বড় থাম আর কড়ি বর্গার সমন্বয়ে এক কথায় অসাধারণ। মহলের 2টি ভাগ, সামনের দিকে বারমহল, পাশে অতিথিশালা, ভিতরে বসবার ঘর পেরিয়ে চৌকো ফাঁকা জায়গার এক পাশে তাদের কুলদেবতা মহেশ্বর অধিষ্ঠিত। খিড়কির দরজা পেরোলে বড় একটানা বারান্দার পরেই পুরনো মহল। এককালে জলদস্যু বা ডাকাতদের আক্রমণের সময় বাড়ির মহিলা, বৃদ্ধ আর বাচ্চাদের গোপন পথে সুড়ঙ্গে লুকিয়ে ফেলা হতো। এই গোপন পথটি নিরাপত্তার কারণে কয়েকজন বিশ্বস্ত লোক ছাড়া বাড়ির অন্য কেউই জানত না। আরও একটি বিশেষত্ব ছিল এই গোপন পথের, বাইরে থেকে দৌড় খুলে না দিলে এই পথ থেকে বেরোনোর উপায় ছিল না। বর্মনদের রাজবাড়ির এই গোপন পথটি একটি গুপ্ত কক্ষের মধ্য দিয়ে বেরিয়ে একটা সুড়ঙ্গ পথে শেষ হয়েছে। এই সুড়ঙ্গ পথটি বিভিন্ন বাঁকের মধ্যে দিয়ে গিয়ে নোয়াখালীর কাছে হিজলি খাল, যেখানে মেঘনা নদীর বুকে ঝাঁপিয়ে পড়েছে, সেখানে পৌঁছেছে। রাজা চন্দ্রবর্মন তার বিশ্বস্ত লাঠিয়াল মানিককে শাহজাদার সঙ্গে দিয়ে বললেন, মানিক, আজ চন্দ্রবংশের মান তোমার হাতে দিলাম। শাহজাদা আমার খাস অতিথি, ওনাকে সপরিবারে নোয়াখালী অবধি পৌঁছে দিও, বুঝেছ? সাথে এই রত্নের বাক্স ও শাহজাদার স্বর্ণমুকুট গুপ্ত কুঠুরিতে রেখে দিও, নচেত ঔরঙ্গজেবের বাহিনী তা লুটে নিয়ে যাবে। বিদায়কালে শাহজাদা রাজা চন্দ্রবর্মনকে বুকে জড়িয়ে ধরে বলেছিলেন, রাজা, তোমার এই উপকার আমি জন্মান্তরেও ভুলতে পারবো না। শাহজাদাকে বিদায় দিয়ে চন্দ্রবর্মন যখন নিজের মহলে ফেরেন, তখন মুঘল বাহিনী হিজলি খাল পেরিয়ে রাজবাড়ির দিকে এগিয়ে আসছে। চন্দ্রবর্মন তার লাঠিয়াল আর সশস্ত্র বাহিনী নিয়ে অপেক্ষা করছেন কখন মীর জুমলা বাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়বে। এর মধ্যে নিরাপদে সপরিবারে নোয়াখালী পৌঁছে যাবে শাহজাদা সুজা। সুজা বাংলার সীমান্ত পেরিয়ে নাফ নদী অতিক্রম করে আরাকান রাজ সুবন্ধুর আতিথ্য গ্রহণ করেন 1660 খ্রিস্টাব্দে। তারপরের ইতিহাস অনেকেরই জানা। সুবন্ধু শুধুমাত্র সুজার ধনরত্নের লোভে তাকে আশ্রয় দিয়েছিলেন। মীর জুমলার পাঠানো উপঢৌকনের লোভে সপরিবারে সুজা ও তার সঙ্গে আগত বাহিনীকে নিষ্ঠুরভাবে হত্যা করেছিলেন। পরিবাণু বিবি ও তার কন্যা গুলরুখ বানু নাফ নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। এদিকে সুজাকে আশ্রয় দেবার অপরাধে ঔরঙ্গজেবের নির্দেশে রাজা চন্দ্রবর্মনের রাজ্যকে ছাড়খাড় করে, রাজ্যবাসীদের হত্যা করে, লুণ্ঠন চালিয়ে, যুবতী নারীদের বন্দী করে দিল্লির হারেমে পাঠিয়ে মীর জুমলা প্রচুর বাহবা পেয়েছিল। রাজা চন্দ্রবর্মন তার গুটি কতক সেনা নিয়ে আক্রমণাত্মক মীর জুমলা বাহিনীর তলোয়ারে কচু কাটা হলেন। মীর জুমলা স্বয়ং তার শিরচ্ছেদ করে রাজবাড়িকে শ্মশানে পরিণত করে চলে যায়। ভাগ্যক্রমে সেই সময় রাজা চন্দ্রবর্মনের মাতা ও স্ত্রী
তিন পুত্রকে নিয়ে কামাখ্যায় মাতৃদর্শনে গিয়েছিলেন। ফিরে এসে তাঁরা যা দেখেন তাতে চন্দ্রবর্মনের মাতা পুত্রের মৃত্যুর আঘাত সহ্য করতে না পেরে শয্যাশায়ী হয়ে পড়েন। চন্দ্রবর্মনের বিধবা স্ত্রী রানী দুর্গামতী শক্ত হাতে সংসারের হাল ধরেন। রাজার বিশ্বস্ত লাঠিয়াল তথা আস্থাভাজন মাধব দুর্গামতীকে যথেষ্ট সহায়তা করেছিল। বিজয় বর্মন, সূর্য বর্মন এবং নগেন্দ্র বর্মনকে শিক্ষার জন্য তাদের মামার বাড়ি চট্টগ্রামে প্রেরণ করেন। ধীরে ধীরে চন্দ্রকেতু গড়ে বসতি গড়ে উঠতে থাকে। রাজ্যপাট অল্প বিস্তর চলতে থাকে। তবে চন্দ্রবংশীয়দের পুরাতন গৌরব আর ফিরে আসেনি। দুর্গামতীর মৃত্যুর পর জ্যেষ্ঠ পুত্র বিজয় বর্মন রাজা হন। নায়েব সহ কয়েকজন বিশ্বাসভাজন কর্মচারীদের দ্বারা রাজপাট চলতে থাকে। রানী দুর্গামতী মৃত্যুর আগে বিজয় বর্মনকে একটা কাগজ দিয়ে বলেছিলেন সম্ভব হলে তিনি যেন এর অর্থ উদ্ধার করেন। দুর্গামতীর মৃত্যুর পর বিজয় বর্মন তার মামার কাঠের ব্যবসার হাল ধরেন। সূর্য বর্মন চট্টগ্রামে ঢাকায় মসলিনের ব্যবসা শুরু করেন। তবে নগেন্দ্র বর্মন একটু অন্য ধাতের মানুষ ছিলেন। তিনি কাব্য চর্চা করতে ভালোবাসতেন। ব্যবসা বা কোনো প্রকার অর্থের প্রতি তার বিশেষ অনুরাগ ছিল না। এস্টেট থেকে যা অর্থ আসত তার একার দিব্যি চলে যেত। বিজয় বর্মন ব্যবসার কাজে ব্যস্ত হয়ে পড়ায় দুর্গাদেবীর দেওয়া কাগজখানি আর দেখা হয়ে ওঠেনি। একদিন নগেন্দ্র রাজবাড়ির লাইব্রেরিতে বসে পিতা চন্দ্রবর্মনের লেখা একখানি পত্র পড়তে পড়তে নায়েব খুড়োর ডাকে বারমহলে আসেন। এখন বারমহলের সেই রোশনাই নেই, বরং এটি এখন বসবার ঘর হিসাবে ব্যবহৃত হয়। নায়েব মাসোহারার টাকা দিয়ে বললেন, ছোট কর্তা, বড় কর্তা কয়েকদিন ব্যবসার কাজে সদরে থাকবেন। আপনাকে বলে পাঠিয়েছেন পুরনো হিসেবের খাতাটা দেখে রাখতে। এসব ব্যাপারে আমি কিছু বুঝি না নায়েব মশাই। এসব হিসেব কিতাব আপনিই দেখে নিন। তা ছোট কর্তা, আপনি বরং খেরোর লাল খাতাটা বড় কর্তার আলমারি থেকে বের করে রাখবেন। আমি ওবেলা এসে নিয়ে যাবক্ষণ। আপনি একটু বসুন, আমি এখনই নিয়ে আসছি। এই বলে নগেন্দ্র একতলায় সিঁড়ি দিয়ে উঠে চন্দ্রবর্মনের বড় কাঠের ফ্রেমে বাঁধানো একটা তৈলচিত্রকে প্রণাম করে ডান দিকে বিজয় বর্মনের ঘরের আলমারি থেকে খেরোর লাল খাতাটা বের করতে যেতেই একটা কাগজ এসে পড়ল তার পায়ের কাছে। কাগজটা তুলে রাখতে গিয়েই চোখে পড়ল লেখাটা। চন্দ্রকেতু গড় নামে এক নগর ধাম, সেটা কীর্তিবান নরপতি চন্দ্রবর্মন নাম। মহারাজ বঙ্গজ কায়স্থ, নাহি মানে পাতসায়, কেহ নাহি আটে, তাই ভয়ে যত নৃপতি দ্বারস্থ। বরপুত্র মহেশ্বরের শাহজাদার পরম মিত্র, মন দিয়া দেখো নৃপতির তৈলচিত্র। খাতাটা নায়েব মশাইয়ের হাতে দিয়ে তিনি আবার কাগজের লেখাটা পড়তে থাকেন। হঠাৎ তার মাথার মধ্যে একটা বিদ্যুতের ঝিলিক খেলে যায়। কাগজটা রেখে লাইব্রেরিতে ছোটেন। তারপর পিতার পত্রখানি নিয়ে বারমহলে বসে পড়তে শুরু করেন। সেখানে এই কাগজের বয়ানের উল্লেখ করা আছে। তবে এই বয়ান অনুযায়ী পিতার চিত্রের মধ্যেই কোনো রহস্য লুকিয়ে আছে ভেবে নগেন্দ্র ছুটে চলেন একতলার সিঁড়ির দিকে। নগেন্দ্র বর্মন একতলার সিঁড়িতে কিছুটা ওঠার পরেই তাড়াহুড়োর চোটে আচমকাই ধুতির খুঁট পায়ের তলায় আটকে গিয়ে সিঁড়ি থেকে গড়িয়ে মার্বেল পাথরের মেঝের উপর পড়ে কোমর ও মাথায় বড় রকম আঘাত পান। নগেন্দ্রর মাথার চোট ছিল গুরুতর। যখন বিজয় বর্মন এসে পৌঁছান, প্রত্যন্ত গ্রামে ভালো চিকিৎসার অভাবে তখন বাক শক্তি রহিত নগেন্দ্র পিতার তৈলচিত্রটির দিকে অঙ্গুলি নির্দেশ করতে করতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নগেন্দ্রের মৃত্যুর পর বিজয় বর্মন ও চন্দ্রবর্মন এক প্রকার রাজবাড়ি ত্যাগ করে পাকাপাকি ভাবে শহরে চলে যান। তাদের মনে হয় এই রাজবাড়ি যেন অভিশপ্ত। প্রথমে চন্দ্রবর্মন, তারপর তাদের মাতামহী, তারপর দুর্গামতী, আর শেষে নগেন্দ্র। বিজয় বর্মন ও চন্দ্রবর্মনের স্টেট থেকে সামান্য যা আয় হতো, কর্মচারীদের বেতন বাবদ সামান্য কিছু তাদের হাতে আসত। যাই হোক, বর্মনদের রাজবাড়ি এক প্রকার পরিত্যক্ত হয়ে পড়ে রইল। আর সেই সঙ্গে চন্দ্রবংশীয়দের ধন সম্পদ আর সুজার প্রদত্ত উপহারও রাজবাড়ির গুপ্ত কুঠুরিতে পড়ে রইল।
মাধবের মৃত্যুর সঙ্গে সঙ্গে এই অংশের কথা কালের চক্রে ইতিহাস হয়ে রয়ে গেল হিজলি খালের তীরের সেই রাজবাড়ির গর্ভে। ইতিমধ্যে ভারতের ইতিহাসে রথের চাকা গড়িয়ে চলতে লাগলো নিজের মতো। মুঘল সাজদাহাত ধ্বংস হয়ে সাম্রাজ্যবাদী বণিকদের শাসনকাল পেরোল, দেশ স্বাধীনতা লাভ করল, বঙ্গ সন্তানদের নারী ছিঁড়ে দুটুকরো করে দেওয়া হলো, বর্মনদের রাজবাড়ি বাংলাদেশের মেঘনা পদ্মার বুকে স্থান পেল। চন্দ্রবর্মনের বংশধরেরা কলকাতায় নতুন আস্তানা গেড়ে বসল। বিজয় বর্মনের পরিবার রয়ে গেল চট্টগ্রামে। বিগত 400 বছর পর বিংশ শতাব্দীতে অধুনা কলকাতায় চন্দ্রবর্মনের ষষ্ঠ প্রজন্ম বিরাজ করছে। অখিল বর্মন ও তার দুই ছেলে শশী বর্মন ও শঙ্খ বর্মন। সদ্য অখিল বর্মনের স্ত্রী সুলতা বর্মন মারা গিয়েছেন। তার শেষ ইচ্ছা ছিল ওপার বাংলায় শ্বশুরকুলের আদি ভিটে দেখবার। সেই স্বাদ তার অপূর্ণ রয়ে গেল। তাই ছোট ছেলে শঙ্খ ঠিক করেছে মায়ের চিতাভস্য নিয়ে গিয়ে ভাসিয়ে আসবে তাদের শিকড়ের মূলে, মানে হিজলগঞ্জের সেই হিজলি খালের জলে। বড় পক্ষের বংশধরদের মধ্যে বর্দি তো বিয়ে করে আমেরিকায় চলে গেছে। বর্দির বিয়েতেই চট্টগ্রাম গিয়েছিল শেষবার ওরা সবাই। তখন সুলতাও বেঁচে ছিল, এখন শুধু শুভব্রত আছে। তারপর আর হিজলগঞ্জে যাওয়া হয়ে ওঠেনি। শুভব্রতর সঙ্গে কথা বলে ওরা বাংলাদেশে যাওয়ার সিদ্ধান্ত নিল। এক সপ্তাহ পর ইন্ডিগোর ফ্লাইটে নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতে 45 মিনিট লাগলো। শুভ নিজে এসেছে দুই দাদা আর কাকামণিকে রিসিভ করতে। সেখান থেকে গাড়ি করে তারা রওনা দিল চট্টগ্রাম। কয়েকদিন চট্টগ্রামে থেকে হিজলগঞ্জের দিকে রওনা দিল ওরা। চট্টগ্রাম শহর ছাড়ালেই রাস্তার দুই পাশে সবুজের চাদর মেলে ধরে বট, অশ্বত্থ, আম, কুল, ছাতিম প্রভৃতি নানা বৃক্ষের সমাহার। কর্ণফুলী নদী পেরিয়ে গাড়ি হিজলগঞ্জের দিকে বাঁক নিতেই আচমকা প্রকৃতি যেন ভিন্ন রূপ ধারণ করল। উপকূলের সমভূমির দিক থেকে ধীরে ধীরে মৃদুমন্দ সমীরণে গড়ান, গেঁওয়া, হোগলার বন উঁকি দিতে লাগলো। তারপরেই আনাচে কানাচে দেখা গেল হিন্দোলরত বুনো কেয়ার ঝোপ। কেয়ার ঝোপের পাশ দিয়ে গেলে বাতাসের দোলে একটা কেমন বুনো শব্দ কানে আসে। শুভ তার ডান হাত উঁচু করে দেখালো বাদাবনের হিজল গাছের সমাহার। গাড়ি এপারে রেখে সরু বালি চকচকে পথের দুধারে কেয়ার ঝোপের পাশ দিয়ে যেতে যেতে সপ্তদশ খ্রিস্টাব্দের সেই ইতিহাস যেন একবার মনকে দোলা দেয়। মির্জুমলা বাহিনী এই পথ ধরেই হিজলি খালের দিকে ধেয়ে গিয়েছিল। শঙ্খের চমক ভাঙল শুভর কথায়। কিরে দাদা ভাই, এত কি ভাবছিস? চল আরেকটু এগুলি হিজলি খাল, কাম্মাকে মুক্তি দিস এই জলে। এতক্ষণ ইতিহাসের ছাত্র শঙ্খের মনের কল্পনায় অখিলবাবুর মুখে শোনা কিছু ছিন্ন কাহিনী যেন মনের পর্দায় সিনেমার মতো অভিনীত হচ্ছিল। সম্বিত ফিরতেই মির্জুমলার কথা ভুলে হিজলি খালের মাঝি করিম মিয়ার নৌকায় চড়ে বসলো সকলে। জোয়ারের সময় খালে জল বেশি থাকায় নৌকা তরতরিয়ে এগিয়ে চলেছে, সঙ্গে করিম মিয়ার গল্প। সবাই প্রথমবার আসছে শুনে জমিয়ে গল্প বলে চলেছে সে। দাঁড় বাইতে বাইতে করিম মিয়া বলল, আমাগো দেশে প্রথমবার আইসেন বাবুরা, ভালো কইরা রাজবাড়ি দেখেন। এদিক পানে লোকজন বড় একটা আসে না, তবে 100 রাজা চন্দ্রবর্মনের সময় হিজলগঞ্জের বড় সুনাম ছিল। দিল্লির বাদশার এক পোলা শাহ সুজা রাজা চন্দ্রবর্মনের অতিথি হইয়া বেশ কিছুদিন রইলেন। সেই হইল কাইল রাগে বাদশার আরেক পোলা কি ঔরঙ্গজেব তার লোক লস্কর পাইঠে গা দিল উজার কইরে। তারপর গলা নামিয়ে বলল, আপনারা নতুন লোক, তাই কইতাছি তাড়াতাড়ি রাজবাড়ি ঘুইরা সূর্য ডোবার আগে পলাইয়া যাইবেন, কেমন? শুভ বলল, কেন মিয়া, এ কথা কেন বলছেন? বলতেছিলাম না, ঔরঙ্গজেবের এক সেপাই, কি যেন নাম, হ্যাঁ মির্জুমলাই। মির্জুমলাই যখন রাজবাড়ি আক্রমণ করে তখন সব মানুষজনের খুন কইরা চইলা যায়। সপ্ত অপঘাতে মৃত্যু, ও রাজবাড়ি অভিশপ্ত। তাই দিনের পর ওদিক পানে বড় কেউ ঘেঁষে না। ও বাড়িতে এখন তেনারা থাকেন।
মানে ভূত থাকে? আপনি দেখেছেন? তেনাদের তো চোখে দেখা যায় না গো বাবু, মাঝে মধ্যেই ওই রাজবাড়ি থেকে কাদের যেন কান্নার শব্দ ভাসে আসে। তাই বলতেছি, আলো থাকতে থাকতে কইরা আইবেন। শশী আর অখিলবাবু মুখ চাওয়াচাই করতে লাগলেন। করিম মিয়ার নৌকা থেকে নেমে প্রথমেই শশী সুলতা দেবীর অস্থি হিজলি খালের জলে ভাসিয়ে দেয়। তারপর কাদা মাটির পথ পেরিয়ে শুকনো মাটিতে দাঁড়িয়ে চারজন ভগ্নপ্রায় রাজবাড়ির দিকে তাকিয়ে থাকে নির্বিশেষে। বিগত 400 বছরের ইতিহাসের সাক্ষী এই রাজবাড়ি। তন্ময় হয়ে তাকিয়েছিল ওরা। শুভই তন্ময়তা ভেঙে প্রথম কথা বলল। কাকুমণি, আপনার এসব গাঁজাখুরি গল্পে কান দেবেন না। এতদূর এসেছি যখন, চলুন একবার ভেতরটা দেখে আসি। তবে শশীদা, তোমাদের একটা কথা বলা হয়নি। কি রে শুভ? কিছুদিন আগে বাবা এই রাজবাড়ি থেকে আনা কিছু কাগজপত্রের মধ্যে এই পুরনো কাগজটা পেয়েছেন। দেখো তো, আমার মনে হয় কিছু রহস্য লুকিয়ে আছে এই বাড়িতে। শশী আর শঙ্খ মিলে শুভর হাত থেকে পুরনো লাল হয়ে আসা একটা কাগজ খুব সন্তর্পণে হাতে নিয়ে দিনের আলোতে পড়তে থাকে। চন্দ্রকেতু গড় নামে এক নগরধাম, সেথা কীর্তিবান নরপতি চন্দ্রবর্মণ নাম। মহারাজ বঙ্গজ কায়স্থ নাহি মানে পাতসায়, কেহ নাহি আটে তার ভয়ে যতন নৃপতি দ্বারস্থ। বড়পুত্র মহেশ্বরের শাহজাদার পরম মিত্র, মন দিয়া দেখো নৃপতির তৈলচিত্র। এই রাজবাড়িতে চন্দ্রবর্মনের কোনো এক তৈলচিত্রের মধ্যেই কিছু থাকতে পারে। এই বাড়ির যা অবস্থা, এতদিনে সেটা টিকে আছে কিনা সন্দেহ। চল ভিতরে গিয়েই দেখা যাক। বর্মনদের ভগ্নপ্রায় রাজবাড়ির চতুর্দিকে আগাছার জঙ্গলে ভরে গেছে। কিছু বুনো ঝোপও গজিয়ে উঠেছে এদিক ওদিক। এখানে সাপ খোপ থাকাটা কিছু অস্বাভাবিক নয়। সাবধানে পা ফেলে চারজন রাজবাড়ির ফটক দিয়ে ভিতরে ঢুকলো। চারিদিকে স্যাঁতস্যাঁতে গন্ধ, আর ভেঙে পড়া ফটকের পাশে উইয়ের ঢিবি পেরোতেই সামনে মাকড়সার জাল আর চুন সুরকি ভেঙে নোনা পড়া রাজবাড়ির ভগ্নাবশেষ। এর মাঝে দাঁড়িয়ে বেশ অস্বস্তি হচ্ছিল। শঙ্খ টর্চের আলোটা জ্বালাতেই মাথার উপর দিয়ে কয়েকটা চামচিকে উড়ে গেল। আগাছা আর ভগ্ন স্তূপের মধ্যে দিয়ে সাবধানে এগোতে গিয়ে হঠাৎ অখিলবাবু চেঁচিয়ে উঠলেন। চিৎকার শুনেই শুভ, শশী আর শঙ্খ ভগ্নস্তূপের মধ্যে দিয়ে টর্চ জ্বালিয়ে ছুটে গেল অখিলবাবুর দিকে। অখিলবাবু শুভকে বললেন, এই শুভ বাবা, টর্চটা একটু পায়ের দিকে ফেলো তো। মনে হচ্ছে কিছুতে একটা লেগে রক্ত বের হচ্ছে। এরে, সাপ বা বিছে কামড়ালো না তো? তোমাকে তখনই বলছিলাম জুতোটা পরে এলে ভালো করতে। শশী চিন্তিত ভাবে বলল, আরে সেসব পরে হবে, আগে দেখি। তারপর সবাই মিলে টর্চ ফেলে এদিক ওদিক তাকাতেই দেখে কয়েকটা মদের বোতলের টুকরো ইতি অতি ছড়িয়ে। তারই একটা টুকরো লেগে অখিলবাবুর পায়ের তলাটা কেটে একটু রক্ত বেরিয়েছে। শুভ বলে, জেঠু বাইরে চলুন, দিনের আলোয় পাটা জলে ধুয়ে একটা ব্যান্ডেজ লাগিয়ে দিই। শুভ আর শশী অখিলবাবুকে নিয়ে বাইরে আসে। শঙ্খ ভিতরেই রয়ে যায়। জীবনে প্রথমবার সে নিজেদের পৈতৃক রাজবাড়িতে পা রেখেছে। ইতিহাসের মুখোমুখি দাঁড়িয়ে মনের মধ্যে তাদের বর্মন বাড়ির ইতিহাস অনুরণিত হয়ে চলেছে। টর্চ জেলে চারপাশটা খুঁজে দেখতে গিয়ে একটা জিনিস লক্ষ্য করল সে। রাজবাড়ির মেঝের মার্বেলটা জায়গায় জায়গায় ঠিক ভাঙা নয়, বরং সেটা যে খোঁড়া হয়েছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। ফাঁকা বাড়ি, চোর ডাকাত বা মদ মাতালের আড্ডা হতেই পারে, কিন্তু মাটি খুঁড়েছে কেন? এই প্রশ্নটা মাথায় যখন ঘুরছে তখন সিঁড়ির দিকে টর্চ ফেলতেই সে দেখল বেশ কতগুলো জুতোর ছাপ। ছাপগুলো খুব পুরনো নয়, এমনকি সিঁড়ির ভাঙা হাতলেও কয়েক জায়গায় হাতের আঙুলের ছাপ রয়েছে। মানে এই বাড়ি সম্পূর্ণ পরিত্যক্ত নয়। সিঁড়ির পথে পা বাড়িয়ে চারিদিকে তাকাতে তাকাতে হঠাৎ শুভর সেই কাগজটার কথা মনে পড়ে গেল। টর্চের আলো ফেলতেই চারদিকে ঝুল পড়া নোনা ধরা দেওয়ালের বুকে তৈলচিত্রগুলো দেখতে পেল সে। তবে এগুলোর মধ্যে চন্দ্রবর্মনের চিত্র ঠিক কোনটা সে বুঝে উঠতে পারে না, কারণ রাজা চন্দ্রবর্মনের নাম তারা শুনেছে,
কিন্তু এর আগে তার কোনো ছবি তারা দেখেনি। ততক্ষণে শুভ, শশী আর অখিলবাবু চলে এসেছেন। শুভ, সকালে যে কাগজটা দেখালি সেটা একবার বের করতো। কাগজটা শঙ্খের হাতে দিতে শঙ্খ আরেকবার মন দিয়ে লাইনগুলো পড়তে লাগলো। চন্দ্রকেতু গড় নামে এক নগরধাম, সেথা কীর্তিবান নরপতি চন্দ্রবর্মণ। বেশ কয়েকবার পড়ে আবার টর্চের আলো ফেলে চারদিকের তৈলচিত্রগুলো দেখতে শুরু করলো। কিছুক্ষণ দেখার পর সিঁড়ির উপর একটা তৈলচিত্রের দিকে তাকিয়ে শঙ্খ বলে উঠল, বাবা, ওই ছবিটাই রাজা চন্দ্রবর্মণের ছবি। তুই এত নিশ্চিত হচ্ছিস কি করে যে এতগুলো ছবির মধ্যে ওটাই চন্দ্রবর্মণের ছবি? সবাই আগে উপরে চলো, তারপর বলছি। সবাই মিলে সাবধানে সিঁড়ি দিয়ে একতলায় উঠতেই সিঁড়ির মুখে একটা জীর্ণপ্রায় তৈলচিত্র দেখা গেল। সবাই একযোগে ছবিটা দেখতে থাকলো। শঙ্খ বলল, মুঘল যুগে মিনিয়েচার পেইন্টিং এর মধ্যে একটা বিশেষত্ব ছিল। সব চিত্রগুলোতেই চোখের ভাষা স্থির আর মুখের ভাব খুবই ম্লান। সেখানে মুখের ভাঁজের সাথে অভিব্যক্তির প্রতিফলন ছিল না। এই ছবিটায় সেই ভাবের বহিঃপ্রকাশ রয়েছে। তাছাড়া চন্দ্রবর্মণের পোশাক আর মাথার টুপিটা খুব ভালো করে লক্ষ্য করো। অন্য ছবিগুলো ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে তৎকালীন বঙ্গদেশে হিন্দু রাজারা যে ধরনের মুকুট বা পাগড়ি ব্যবহার করত, এটা তার থেকে সম্পূর্ণ আলাদা। ছবিটা সম্ভবত কোনো দক্ষিণী চিত্রকরের আঁকা। সম্রাট আকবরের সময় থেকেই দিল্লির সাজদাহাত ছিল শিল্পকলা, স্থাপত্য, চিত্রের গুণীজনদের পৃষ্ঠপোষক। শাহজাহানের যুগ তো স্বর্ণযুগ। সেই সময় দক্ষিণ ভারতের বহু চিত্রশিল্পীরা দিল্লির দরবারে ভিড় জমিয়েছিল। তাদেরই কোনো একজন শাহজাদা সুজার সঙ্গে বাংলায় এসেছিল, আর রাজা চন্দ্রবর্মণের প্রতি বন্ধুত্বের উপহার হিসেবে এই তৈলচিত্রটি হয়তো শাহজাদা সেই দক্ষিণী চিত্রশিল্পীকে দিয়েই চিত্রিত করিয়েছিলেন। এই কারণেই হয়তো দক্ষিণী শ্বেত পোশাক ও টুপি সহ চিত্রটি প্রস্তুত করা হয়েছে। বাহ দাদা ভাই, তোর তো দারুণ চোখ রে, তুই খুব ভালো গোয়েন্দা হতে পারবি। দূর বোকা, সবটাই যুক্তি আর একটু পর্যবেক্ষণের ফল। তবে ছবিটা আপাত দৃষ্টিতে সাধারণ হলেও কিছু বিশেষত্ব নিশ্চয়ই আছে। শশী সায় দিয়ে বলল, তুই ঠিকই ধরেছিস ভাই। আগেকার দিনের রাজারা কোনো কিছু বিশেষ সন্ধান এইভাবে কয়েক লাইনের ছন্দের দ্বারা ব্যক্ত করত। যখন বলা হয়েছে এই ছবিটায় নিশ্চয় কিছু বিশেষ আছে। অখিলবাবু এতক্ষণে কথা বললেন, এই অন্ধকারে তোরা এসব খুঁজবি কি করে? তার চেয়ে একটা কাজ কর, ছবিটা তো এমন কিছু ভারী নয়, ওটা নামিয়ে নিয়ে চল, ধীরে সুস্থে আলোয় বসে দেখা যাবে। শুভ, শশী আর শঙ্খ মিলে ধরাধরি করে পুরনো কাঠের ফ্রেমে বাঁধানো ছবিটা নিয়ে হিজলি খাল পেরিয়ে যখন গাড়িতে বসলো, তখন ঘড়িতে 2:30 বেজে গেছে। তাদের অলক্ষ্যে এদিকে একজন লোক তারা রাজবাড়িতে ঢোকবার পর থেকেই কি কি বলছিল, কি কি করলো, সবই লক্ষ্য করছিল। লোকটিকে দেখতে অনেকটা নেপালিদের মতো, বেঁটে গরম, পিত গাত্রবর্ণ, খুদে খুদে টানা চোখ, চিপচিপে গরম। লোকটি আসলে বর্মিস। লোকটি যে একা নয় সেটা ওদের ডেরাতে পৌঁছাতেই বোঝা গেল। জোনাদশেক লোক একসঙ্গে বসে কেউ তাস পিটছে, কেউ ট্রাক নিচ্ছে, আর তাদের পান্ডা এক সাগরেদের সঙ্গে কিছু গম্ভীর বিষয় নিয়ে আলোচনা করছিল। এই লোকটি রাজবাড়ির ঘটনা তাদের সব বলতেই লোকগুলো বেশ ঘাবড়ে গেল। এক সাগরেদ বলল, বস, তাহলে আমাদের এতদিনের সব পরিকল্পনা জলে যাবে। পান্ডা বলল, জনি, পরের বার ওরা যদি এই বাড়িতে আবার আসে তবে তুমি সাথে সাথে আমাকে খবর দেবে। এদিকে ওরা সেখান থেকে গাড়ি নিয়ে সীতাকুণ্ডে পৌঁছে একটা হোটেলে উঠল। সবার বেশ খিদে পেয়েছিল, তাই আগে কিছু পেটে দিয়ে তারপর চারজন ছবিটা নিয়ে বসলো। শঙ্খ ছবিটাকে একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছেও কাঁচটা খুব ভালো পরিষ্কার করতে পারল না। তখন বাধ্য হয়ে কাঠের ফ্রেমটা খুলতেই একখণ্ড কাগজ বেরিয়ে পড়ল। সেটা খুলতেই দেখা গেল একটা ধাঁধা। তমসা পাত্রের চন্দ্রচূড়ামণি, নৈরিত কোণ ধরে মধ্য গজখানি, অক্ষহীনী বাহিনীর কাঁধে কাঁধ মিলি, চলিলে সেই পথে পাইবে ধরণীর ধুলি, দানবের গৃহপানে লইয়া পাবক, পিনাকিনী বক্ষে পালিত হরযজ্ঞ শাবক, ধরণীর বিচরণ কক্ষপথে তার, হরযজ্ঞ শাবক করিবে প্রতিকরণ তার,
মঞ্জুষার অন্তরে পাইবে সূত্র, লইয়া যাইবে তাহা দক্ষিণ প্রকোষ্ঠ। ধরণীর বুকে রক্ষিত ধৈর্যটির আয়ুধ, সূত্রের প্রয়োগে কাঞ্চন পাইবে মজুদ। শশী বলে উঠল, আবার সেই হেয়ালি? এবার আমরা একটু অতীতের পৃষ্ঠায় ফিরে যাব, 400 বছর আগেকার সেই আরাকান সাম্রাজ্যে। 1660 সালের অগস্ট মাস নাগাদ সুজা, তাঁর পরিবার, জোনাচল্লি শেখ অনুচর আর ধনুরত্ন সহ আরাকানের রাজধানী ম্রাউহুতে পৌঁছালেন। সামনে ঈদের আগেই শাহজাদা ও তার পরিবারকে মক্কা যাবার ব্যবস্থা করে দেবেন বলে সুজাকে আরাকানে আমন্ত্রণ জানিয়েছিলেন আরাকান রাজ সুবন্ধু। তবে সুবন্ধুর প্রকৃত উদ্দেশ্য ছিল মোগল সাজদাহাত থেকে সুজার সঙ্গে আগত ধনরত্নের ভাণ্ডার হস্তগত করা। সুযোগে এসে গেল। মীর জুমলা আরাকান রাজকে বিপুল পরিমাণ উপঢৌকনের পরিবর্তে তাকতি তাউসের পথে ঔরঙ্গজেবের বাধা শাহ সুজাকে সরিয়ে দেবার বরাত দেন। সুজাকে সরিয়ে দিলে উভয় দিক থেকে বিপুল সম্পদ প্রাপ্তির সম্ভাবনা। তাই সে সুকৌশলে সুজা ও তাঁর অনুচরদের নিষ্ঠুরভাবে হত্যা করে। কিন্তু সুজার মূল্যবান পাথর খচিত স্বর্ণ মুকুট আর মমতাজ মহলের পরিবাণুকে দেওয়া গহনার বাক্সটি আর খুঁজে পাওয়া যায়নি। সুজার পুত্র সুলতান বেগকে আরাকান রাজ কারাবদ্ধ করে রেখেছিলেন দীর্ঘ কয়েক বছর। ঔরঙ্গজেব মীর জুমলা মারফত খবর পাঠিয়েছিলেন শাহজাহানের শাহ সুজাকে দেওয়া স্বর্ণ মুকুটটি যেন সাজদাহাতে ফেরত পাঠানো হয়। স্বয়ং মুঘল বাদশাহ যখন মুকুটখানির কথা বলেছেন, তখন সেটি যে সে মুকুট নয়। তাই বহু খোঁজাখুঁজির পরও যখন সেই মুকুট পাওয়া গেল না, তখন সুজার শেষ সন্তান সুলতান বেগের ওপর শুরু হলো অকথ্য অত্যাচার। শেষে একদিন অত্যাচারের মাত্রা বেড়ে যাওয়ায় সে মৃত্যু শয্যায় ঢলে পড়ল। মৃত্যুর আগে আরাকান রাজ সুবন্ধুর সেনাপতি মংহুর সামনে বিদ্রুপের হাসি হেসে সে বলেছিল, আবার ওয়ালেদ ওই খানদানি মুকুট বাংলার এক রাজাকে উপহার হিসেবে দিয়েছিলেন। এখন সে মুকুট এমন স্থানে গচ্ছিত আছে যা তোমরা জন্ম জন্মান্তরে হাজার মাথা কুটেও তা পাবে না। সুলতান বেগের মৃত্যুর পর তাই আরাকান রাজ রোষে তার অন্ত্যেষ্টি ক্রিয়াও সম্পন্ন না করে নিজের পোষা ক্ষুধার্ত কুমিরের সামনে সুলতান বেগের দেহটা ফেলে দিয়েছিলেন। লাশটা কুমিরে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিল। তারপর মায়ানমার সীমান্ত হতে প্রায়ই বঙ্গদেশে আরাকান আক্রমণ ঘটতে থাকে। সুবন্ধুর পরবর্তী রাজারাও শাহ সুজার এই গুপ্তধনের খোঁজে বারবার বাংলা আক্রমণ করে গিয়েছেন। 1888 সালে লর্ড ল্যান্সডাউন বার্মা বিজয় করে ভারত ও মায়ানমারের সীমানা স্থির করেন। সীমান্ত নীতি রাজনৈতিক স্থিতি আনলেও অবৈধ অনুপ্রবেশ রোখা সম্ভব হয়নি। স্থানীয় ম্রাহুম বংশের রাজত্ব শেষ হয়ে গেলেও বাংলায় শাহ সুজার গুপ্তধনের খোঁজে বার্মিজদের আগমন শেষ হয়নি। হিজলগঞ্জে চন্দ্রবংশীয়দের ভাঙাচোরা রাজবাড়িতে তাই এই গুপ্তধনের খোঁজে আগত চোরা অনুপ্রবেশকারীদের একটি দল অনেকদিন ধরেই খোঁড়াখুঁড়ি চালাচ্ছিল। তাই ধুলি ধূসরিত রাজবাড়িতে মদের ফাঁকা বোতল, সিঁড়িতে জুতোর ছাপ আর সিঁড়ির ভাঙা হাতলে ধুলোর ওপর আঙুলের ছাপ লক্ষ্য করা গিয়েছিল। আর জনি ছিল ওদের স্পাই বা চর, যে রাজবাড়ির উপর নজর রাখত। সেদিন শঙ্খ, শশী, শুভ আর অখিলবাবু মিলে চন্দ্রবর্মনের ফ্রেম বানানো চিত্রটি নিয়ে আসবার পর ওদের দলের পান্ডা দ্রুমাং তার দলবল নিয়ে ছুটেছিল রাজবাড়ির দিকে। একটা 400 বছরের পুরনো নোংরা ছবি হঠাৎ করে শহুরে লোকগুলো কেন নিয়ে গেল, সেই ব্যাপারে সন্দেহ দানা বেঁধেছিল। ওরা যতক্ষণে এসে পৌঁছায় তখন হিজলি খাল পার করে অখিলবাবুরা গাড়িতে উঠে পড়েছে। ওদের দলে সুরজ বলে একটি ত্রিপুরার ছেলেও ছিল, যে ওদের মধ্যে একটু শিক্ষিত ছিল। আগে ত্রিপুরাতে ট্যুর গাইডের কাজ করত। ও বলল, বস, আমার মন বলছে ওই লোকগুলো আবার রাজবাড়িতে আসবে। ধ্রুমাং বলল, তুই কি করে নিশ্চিত হচ্ছিস যে ওরা আবার আসবে? বাস, রাজবাড়ির প্রতিটি ছত্রে ছত্রে রহস্য ছড়িয়ে আছে। লোকগুলোকে এখানকার স্থানীয় লোক বলে তো মনে হলো না। গাড়ি নিয়ে এসেছে যখন, তখন মনে হয় বেটা দূর থেকেই এসেছে। এত দূর থেকে শুধু একটা ছবি নিতে আসবে? না না, নিশ্চয়ই ওই ছবির মধ্যে কোনো রহস্য আছে, যেটা সন্ধানে ওদের আবার এখানে আসতে হবে।
এদিকে সীতাকুণ্ডের হোটেলে বসে চারজন ওই হেয়ালির জট খুলতে মাথা ঘামিয়ে চলেছে। অনেক ভাবনা চিন্তা করে এই জটের আগা খুঁজে পেল না ওরা, তাই চা খেতে বেরিয়ে পড়ল। একটা ছোট কালী মন্দিরের কাছে চায়ের দোকানে চা খেতে খেতে অখিলবাবু বললেন, জানিস শশী, বাবার মুখে শুনেছিলাম, ওনার দাদুর মুখে শোনা, হিজলগঞ্জের রাজবাড়ির অন্দরমহলে ঢোকার আগেই ঠাকুর দালানে কুলদেবতা মহেশ্বরের মন্দির ছিল। তার চারপাশে চৌকো দালানে প্রতি শিবরাত্রিতে মহা সমারোহে পুজো হতো, আর হিজলগঞ্জের মাঠে বসতো বড় মেলা। শঙ্খ হঠাৎ বলল, বাবা একটু হোটেলে চলুন, মনে হয় আশার আলো দেখতে পেয়েছি। হোটেলে ফিরে কাগজটা নিয়ে বসে শঙ্খ বলল, শুভ পর্ত। তমসা পাত্রের চন্দ্রচূড়ামণি, নৈরিত কোণ ধরে মধ্য গজখানি, অক্ষৌহিনী বাহিনীর কাঁধে কাঁধ মিলি, চলিলে সেই পথে পাইবে ধরণীর ধুলি। দানবের গৃহপানে লইয়া পাব, পিনাকিনী বক্ষে পালিত হর্যক্ষ শাবক। ধরণীর বিচরণ কক্ষপথে তার, হর্যক্ষ শাবক করিবে প্রতিকরণ তার। মঞ্জুষার অন্তরে পাইবে সূত্র, লইয়া যাইবে তাহা দক্ষিণ প্রকোষ্ঠ। ধরণীর বুকে রক্ষিত ধৈর্যটির আয়ুধ, সূত্রের প্রয়োগে কাঞ্চন পাইবে মজুদ। শঙ্খ বলে, চন্দ্রচূড়ামণি মানে যার চূড়া বা মাথায় চন্দ্র বিরাজ করে, কে বলতো? মহেশ্বর। একদম ঠিক ধরেছিস। বাকিটা দেখ, তমসা মানে অন্ধকার, মানে দেবী কালী, আর পাত্র মানে স্বামী। শশী বলে, তার মানে রাজবাড়ির মহেশ্বরের মন্দিরের আশেপাশেই কিছু আছে। দাদা ভাই, এত সহজ নয়। পরের লাইনটা দেখ, নৈরিত কোণ ধরে মধ্য গজখানি। বাকিটুকু উদ্ধার করতে আবার পাড়ি দিতে হবে রাজবাড়ি। অখিলবাবুর পায়ে কাঁচ বিঁধে যাওয়ায় পায়ের ব্যথাটা বেশ বেড়ে গেছে। তাই শঙ্খ অখিলবাবুকে হোটেলে রেখেই শুভ আর শশীকে নিয়ে হিজলগঞ্জের দিকে রওনা দিল। হিজলি খালের কাছে ড্রাইভার তৌফিককে থাকতে বলে ওরা বেরিয়ে পড়ল। আজও দেখা করিম মিয়ার সঙ্গে। করিম মিয়া বলল, কি গো পোলা পাই, আইজ আবার রাজবাড়ি, কি ব্যাপার বলো তো? আচ্ছা চাচা, রাজবাড়িতে তুমি ভূতের আওয়াজ শুনেছো কখনো? হ্যাঁ গো দাদা বাবুরা, আধার নামলে পর রাজবাড়ি থেকে কান্নার আওয়াজ ভাইসা আসে। তবে কি হলো বলো? কাল তোমরা চলে যাবার পর আমি রাজবাড়ির ওদিক পানে গেছিলাম, কিছু মানুষের কথাবার্তার আওয়াজ শুনে গিয়ে দেখলাম। করিম মিয়া এবার ধীরে ধীরে বলল, আমি গরিব মাঝি, আমাকে কথা তোমাকে বিশ্বাস হইব কেন? বরং এক কাজ করি, যদি তোমরা দেখতে চাও তো চলো, আমি সেসব তোমাদের দেখাবো। শশী বলল, হ্যাঁ অবশ্যই দেখব। আসলে আমরা এই বাড়িরই বংশধর, বুঝলেন? আমাদের পূর্বপুরুষেরা ছিল এই হিজলগঞ্জের রাজা। আমরা তো এখানে এসেছি একটা শঙ্খ সঙ্গে সঙ্গে চোখের ইশারায় শশীকে থামতে বলে জোর গলায় বলে উঠল, আমার মায়ের শেষ ইচ্ছে অনুযায়ী তার চিতার ভস্য হিজলি খালে ভাসাতে। নৌকা থেকে নেমে কাদা পেরিয়ে বালুকাময় মাটিতে জুতো পরে শঙ্খ, শশী আর শুভ করিম মিয়ার সঙ্গে পিছন পিছন এগিয়ে চলল। রাজবাড়ির পূব দিকের ভাঙা মন্দিরটা পেরিয়ে যেতে যেতে শুভ ফিসফিসিয়ে বলল শঙ্খকে, একটা অচেনা লোকের সাথে অচেনা জায়গায় যাওয়া কি ঠিক হচ্ছে রে? শুভ, তুই চারদিকে চোখ কান খোলা রেখে চল। শশীদা তো আরেকটু হলে সব বলে দিচ্ছিল। চল না দেখি কত দূরের জল কত দূর করায়। তুই কি কিছু আন্দাজ করছিস? শঙ্খ মৃদু হেসে করিম মিয়াকে জিজ্ঞাসা করে, ও চাচা আর কত দূর? এই তো চলেই আইছি। কিছুটা চলার পরই রাজবাড়ির পিছনের ভাঙা পুরনো মহলের কাছে একটা পোড়ো শিব মন্দিরের সামনের চাতালে কতগুলো পোড়া সিগারেট, কয়েকটা দেশলাইয়ের টুকরো আর রয়্যাল স্ট্যাগের একটা ফাঁকা বোতল দেখিয়ে করিম বলল, দেখেন দাদা বাবুরা, দেখছেন কতগুলা বদমাইশ লোকজন এখানে ডেরা বাঁধছে। এরাই রাজবাড়িতে কিছু খুঁজতে ঢোকে, আর সবাই ভাবে রাজবাড়িতে ভূত থাকে। নিশ্চয়ই এদের কোনো মন্দ মতলব আছে। শশী আর শুভ মন দিয়ে চারপাশটা দেখতে থাকে। শঙ্খ বলে, তা চাচা, আপনার কি মনে হয়
এরা এখানে কেন আসে? মনে হয় রাজবাড়ির পুরনো গুপ্তধনের লোভে এখানে আইছে। ও, সেই জন্যই হয়তো রাজবাড়ির মেঝেতে অত খোঁড়াখুঁড়ি দেখলাম। তা আপনারা তো গতকাল এখানে আইসা কি সব ভাষাইতাছিলেন দেখছিলাম, আজ আবার আইলেন কেন? আর কবে বাংলাদেশ আসবো ঠিক নেই, তাই শেষবার নিজেদের পুরনো রাজবাড়িতে ঘুরতে এলাম। এমন সময় রাজবাড়ির অন্দরমহল থেকে একটা আর্তনাদ ভেসে এলো। সবাই মিলে সেই দিকে ছুটে গেল। খিড়কির দরজা পার হতেই শুভ, শঙ্খ আর শশীকে একসঙ্গে কতগুলো লোক জাপটে ধরলো। শঙ্খ ভালো করে দেখলো এরা সংখ্যায় প্রায় 10 জন। সবাইকে ভালো করে দেখবার আগেই ওদের মধ্যে একজন বলল, এদেরকে ভালো করে হাত পা বেঁধে ফেলো। ওদের 3 জনকে ভালো করে বেঁধে ফেলতেই একজন জিজ্ঞাসা করলো, এখনো সময় আছে, বল তোরা কেন রাজবাড়িতে বারবার আসছিস, আর কার ওই ফটোটা নিয়ে গেলি কেন? তোমরা কারা? আমাদের এখানে বাঁধলে কেন? একজন হঠাৎ শুভর গালে একটা থাপ্পড় কষালো, তারপর বলল, তোদের যেটা জিজ্ঞাসা করেছি সেটার উত্তর দে, না হলে মেয়ের লাশ ওই খালের জলে ভাসিয়ে দেবো বলে দিলাম। এমন সময় কে যেন বলে উঠল, আহা, রোশো রোশো, এত জলদি খুন খারাপির কথা কেন? গলাটা যেন চেনা চেনা ঠেকলো। তারপরেই দরজা দিয়ে লুঙ্গি পরা ফতুয়া গায়ে একজন এসে ঢুকলো। তারপর কাঁধের গামছায় মুখ মুছে সামনে এসে দাঁড়ালো। এই বিপদের মধ্যেও শঙ্খ, শশী আর শুভ তার দিকে তাকিয়ে হাঁ হয়ে গেল। করিম চাচা, আপনি? এত ভুলিয়ে ফাতনা ফেলে এদের জালে টেনে তুললাম, আর তোরা এত সহজেই ধৈর্য হারিয়ে ফেলছিস? তা তোমরা এবার চটপট বলে ফেলো দেখি, ওই রাজবাড়িতে এমন কি আছে যার টানে তোমরা আবার এসেছো? শশী বলে, আমি তো বললাম আমরা নিছক ঘুরতে আর আমাদের মায়ের চিতাভস্য ভাসাতে এসেছিলাম। সাধু, ওসব গল্প রাখো। ওই ছবিটা কেন সরালে চটপট বলে ফেলো। আমরা সত্যি বলছি, অযথা আমাদের এখানে আটকে রেখে কি লাভ? ও, তোমরা যখন সত্যিটা বলবেই না, তাহলে এখানে পৌঁছে মরো। এই বলে করিম সহ সকলে ওদের 3 জনকে ওখানে হাত পা বাঁধা অবস্থায় ফেলে রেখে বেরিয়ে গেল। দিনের আলোতেও জায়গাটা কেমন ছমছমে থাকে, তাহলে রাতের বেলা কি হবে সেটা ভেবেই শশী বলে উঠল, ওরা খুব ভালোভাবে জানে এদিকটায় লোকজন আসে না আর লোকবসতিও নেই, তাই সাহায্য পাওয়ার সম্ভাবনাও ক্ষীণ। শুভ, প্রথম দিন থেকেই এই করিম চাচাকে আমার সন্দেহ হয়েছিল। লোকটা বাঙাল কথা বলে, তবে একটানা বলতে গিয়ে হোঁচট খায়। আবার ভূতের কান্না, ওটা তো পুরো গাঁজাখুরি ছিল। তাই আজ ওদের ব্যাপারটা বোঝার জন্য শুধু পোকার ভান করে ওনাদের সাথে এখানে এসেছিলাম। সেসব তো বুঝলাম, তবে আর কিছুক্ষণ বাদে সূর্য ডুবলেই অন্ধকার নেমে আসবে। এখন ভাব কিভাবে এখান থেকে বের হব। শুভ এবার কথা বলে, একটা জিনিস তো পরিষ্কার যে ওরা কিছু মূল্যবান জিনিসের খোঁজ করছে এই রাজবাড়িতে। সেটা কি জানতে পারলে খুব ভালো হতো। এই তোরা কি রে, ওদিকে বাবা তো চিন্তা করছেন নাকি আমাদের জন্য? তাছাড়া গাড়ির ড্রাইভারও তো ওপারে আমাদের জন্য অপেক্ষা করছে। এই শঙ্খ, কি রে, খুব তো সাহস দেখিয়ে এলি, এখন কি হবে বল? এই কি হলো, কি তুই চুপ করে কি এত ভাবছিস বলতো? এমন সময় শুভ চোখের ইশারা করতেই শশী দেখল একটা কালো কিলবিলে সাপ শঙ্খের পায়ের ওপর দিয়ে ধীরে ধীরে ওর গায়ে উঠছে। সাপটার গায়ে ধূসরের ওপর কালো নকশা। ঘন ঘন তার লাল চেরা জিহ্বা বের করে চারপাশ দেখে নিচ্ছে। স্তব্ধ হয়ে বসে থাকে শঙ্খ। সে জানে সামান্য নড়াচড়া করলেই সাপটা ছোবল বসাতে পারে। নিঃশ্বাস বন্ধ করে বসে থাকার ফলে সাপটা শঙ্খের কাঁধ বেয়ে পিঠের দিকে এগোতে থাকে। তারপর সতর্কভাবে ফোনা তোলে, যেন এখনই ঝাঁপিয়ে পড়বে। ভয়ে শঙ্খ চোখ দুটো বন্ধ করে নেয়। সাপটা অবশ্য কিছুক্ষণ পরেই ঝাঁপিয়ে পড়ে শঙ্খের পিছন দিকে চলে যাওয়া একটা ছোট কুনো ব্যাঙের উপর। সেটাকে টপ করে মুখে পড়ে গিলতে থাকে। তারপর আহার সমাপ্ত করে সাপটা অন্যদিকে একটা গর্তে ঢুকে যায়।
সাপটা চলে যাওয়ার পর এই জঙ্গলাকীর্ণ ভাঙা রাজবাড়ির পুরনো মহলে বসে তিনজনের ভয়টা বেড়ে যায়। কোথাও সামান্য শুকনো পাতা বা দূরে কেয়া ঝোপের শব্দ হলেও যেন অজানা আশঙ্কায় তিনজনের বুক কেঁপে যায়। কাছে পিঠে কোথাও কোনো মানুষের গলার স্বর শুনতে পাওয়া যাচ্ছে না। সময় যত এগোচ্ছে ভয়টা যেন বেড়েই চলেছে। ওদিকে হোটেলে বসে কেমন যেন অখিলবাবুর মনটা কু ডাকতে শুরু করলো। বারবার ফোন করছেন শুভ আর শশীর ফোনে, কিন্তু ফোন লাগছে না। বারবার ফোনটা নট রিচেবল বলছে। আসলে হিজলগঞ্জের এই দিকটা বাদাবনের প্রত্যন্ত এলাকার মধ্যে পড়ে, তাই টাওয়ার খুব একটা পাওয়া যায় না। শঙ্কের ফোনটা একবার বেজেই কেটে গেল, তারপর থেকে আর পাওয়া যায় না। অখিলবাবু অস্থির হয়ে উঠলেন। বড় ভুল হয়ে গেছে। যদি ড্রাইভারের ফোন নাম্বারটা নিয়ে নিতাম খুব ভালো হতো। এদিকে বেলা গড়িয়ে বিকেল হতে চললো, ছেলেগুলো এখনো ফিরল না। সেই কোন সকালে বেরিয়েছে, এতক্ষণ তো চলে আসার কথা। এর চেয়ে নিজেই ওদের সাথে গেলে ভালো হতো। বিকেল গড়িয়ে সন্ধে নামতেই ঝুপ করে যেন চারিদিকে কালো চাদরে ঢেকে গেল। এই ভাঙা বাড়িতে না জানি চারিদিকে সাপ, বিছে, পিঁপড়ে আরো কত কি আছে। তাছাড়া চারদিকে আগাছা আর জঙ্গলের জন্য মশার উৎপাতও বেশ। কতক্ষণ এইভাবে তারা এখানে পড়ে আছে আর কতক্ষণ থাকতে হবে কে জানে। চারদিকে ঝিঁঝির ডাক শোনা যাচ্ছে। এখন ঘরে ফেরা পাখিগুলোর কলতানো বন্ধ হয়ে গেছে। আকাশে আধ খাওয়া তরমুজের মতো এক ফালি চাঁদ উঠেছে। হালকা বাতাসের সঙ্গে কেমন একটা বুনো গন্ধ ভেসে আসছে। হিজলবনের পাতাগুলো বাতাসের সঙ্গে সঙ্গে একটু একটু করে নড়ছে। বেশ রোমান্টিক পরিবেশ, তবে সেটা উপভোগ করার মতো অবস্থায় তিনজন এখন আর নেই। নিস্তব্ধতা চিরে হঠাৎ দূরে কোথা থেকে যেন ভেসে এলো শেয়ালের ডাক। তারপর একটা শব্দে তিনজনের কান উৎকীর্ণ হয়ে উঠল। শুকনো পাতার উপর বেশ কতকগুলো পায়ের শব্দ শোনা যেতে লাগলো। আওয়াজটা ক্রমশ তাদের দিকে যে এগিয়ে আসছে সেটা বোঝা গেল। সাথে দূর থেকে আলো দেখা গেল। তবে কি ওরা এলো? করিমের জনাদশে গুন্ডা মিলে রাজবাড়িতে ঢুকে নিত্যদিনের মতো খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। করিম নিজে সিঁড়ির উপরে খুলে নিয়ে যাওয়া ফটোর ফাঁকা জায়গাটায় 4 সেলের বড় টর্চ জেলে দেখছে। তিনজন নিচে খোঁড়া জায়গাগুলো টর্চের আলো ফেলে ভালো করে দেখছে। এমন সময় একটা ভারী বুটের শব্দ শুনে সবাই তাকিয়ে দেখে একটা লম্বা চওড়া গোছের লোক এক হাতে পিস্তল, অন্য হাতে 8 সেলের একটা টর্চ জেলে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে উঠল, হ্যান্ডস আপ। সকলে মুখ তুলে লোকটার উর্দির দিকে তাকাতেই করিম বাদে বাকিটা হাত তুলে দাঁড়ালো। করিম পকেট থেকে কি একটা বের করতে যাচ্ছিল, তখনই অন্য দিক থেকে গর্জে উঠল একটা পিস্তল, আর করিমের হাত থেকে পড়ে গেল ওর বন্দুকটা। গুলিটা করিমের হাত ছুঁয়ে বেরিয়ে গেছে, তাতেই হাত থেকে রক্তপাত হচ্ছে। করিমের এই অবস্থা দেখে বাকিরা ভয়ে যে যার জায়গায় স্থির হয়ে হাত তুলে দাঁড়িয়ে রইল। এবার গুলিটা যেদিক থেকে এসেছিল সেখান থেকে একটা ধুলো মাখা টি শার্ট আর জিন্স পরা বছর 27-এর যুবক পিস্তল হাতে এসে দাঁড়াতেই করিম সহ বাকিরা অবাক হয়ে গেল। অনেকদিন ধরেই তোদের গ্যাংটাকে আমরা খোঁজার চেষ্টা করছি। তোরা বাংলাদেশের পুরনো ঐতিহাসিক জিনিসপত্র বার্মার বর্ডারের চোরাচালানের সাথে যুক্ত, সে খবর আমি আগেই পেয়েছিলাম। এবার হাতে নাতে ধরা পড়লি। তারপর লম্বা চওড়া উর্দি পড়া লোকটাকে বলল, বাঁশিটা বাজান। আমাদের ফোর্স পুরো রাজবাড়ি চত্বর ঘিরে রেখেছে। এই অপগণ্ড লোকগুলোকে আপাতত বেঁধে জিপে তোলা হোক। উর্দি পড়া লোকটা বাঁশিতে ফু দিতেই চারপাশ থেকে আরো পুলিশ এসে করিম আর তার সাগরেদদের কোমরে দড়ি পরিয়ে দিল। আর একজন কনস্টেবল ওই যুবককে বলল, ইন্সপেক্টর বর্মন, আপনার সাথে যারা ছিলেন তারা ভেতরে আসতে চাইছিলেন, তাদেরকে এবার পাঠিয়ে দেব? ওনাদের পাঠিয়ে দিন। করিমদের তখনও বিস্ময় কাটেনি। তারা হাঁ করে রয়েছে দেখে ইন্সপেক্টর বর্মন বলতে শুরু করলেন, করিম মিয়া, আপনি নৌকা চালান অথচ আপনার পায়ে দামি স্যান্ডেল। ওটা দেখে প্রথমেই খটকা লেগেছিল। রাজবাড়িতে যত্রতত্র খোঁড়াখুড়ি দেখে সন্দেহ হয়েছিল, তাই আমি রাজবাড়ির উপর নজর রাখার জন্য লোক রেখেছিলাম। আমরা চলে যাবার পর আপনাদের গতিবিধির সব খবর সে আমাদের দিয়েছিল। শঙ্খ আর আমি মিলে প্ল্যানটা সাজিয়েছিলাম। আপনারা আমাদের একা ওই পুরনো ভাঙা জায়গায় বেঁধে রেখে আসার পর সেই থানায় ফোন করে ফোর্স নিয়ে আসে। এসব করতে একটু সময় লেগে গিয়েছিল,
তাছাড়া আপনাদের হাতে নাতে ধরার জন্য একটু কসরত করতে হলো। ইতিমধ্যে শঙ্খ আর শশী হাজির হতেই শুভর হাতে পিস্তল দেখে শশী বলে উঠল, সত্যি ভাই, তুই খেল দেখালি বটে। তোর লোক যদি সঠিক সময় না এসে পড়তো তাহলে তাহলে আমাদের ওই সাপখোপের মাঝে পড়ে কি যে হতো ভাবতেই ভাবতেই আমার গাটা শিউরে উঠছে। শঙ্খ বলল, শুভ একটা পর্ব তো মিটল, তবে আমাদের রহস্যের সমাধান করতে আমাদের ভোর অবধি অপেক্ষা করতে হবে। চারদিকের যা অবস্থা, দিনের আলো ছাড়া এ কাজ সম্ভব নয়। উফ, আবার তোদের সেই এক কথা। এই ভাই চল তো, অনেক রাত হয়ে গেছে। বাবা এমনিতেই হোটেলে চিন্তা করছে। এসব ছাড়, এসব কিছু নেই এই পুরো বাড়িতে। আর যদি থেকেও থাকে তাহলে সেটা এত বছরে সব নষ্ট হয়ে গেছে। দাদা ভাই, এত কষ্ট করে যখন এসেছিস এত দূর, একবার দেখেই জানা শেষ অবধি কি হয়। আর কাকামণিকে আমার লোক হোটেলে খবর পাঠিয়ে দিয়েছে, সকালবেলা আমাদের ড্রাইভার ওনাকে নিয়ে আসবে। সেই রাতটা তারা হিজলগঞ্জ পুলিশ কোয়ার্টারে কাটিয়ে দিল। পরদিন সকালের খাবার সেরে তারা রওনা দিল হিজলগঞ্জের রাজবাড়ির উদ্দেশ্যে। খাল পেরিয়ে হিজলগঞ্জ রাজবাড়িতে প্রবেশ করল শঙ্খ, শশী, শুভ, অখিলবাবু আর দুজন কনস্টেবল। প্রথমেই তারা হাজির হলো ভেঙে পড়া কুলদেবতার মন্দিরের সামনে। শঙ্খ একবার ধাঁধাটা আউড়ে নিল। চন্দ্রচূড়ামণি নৈরিত কোণ ধরে মধ্য গজখানি। তারপর বলল, চন্দ্রচূড়ামণির অর্থাৎ মহেশ্বরের মন্দিরের নৈরিত কোণ মানে দক্ষিণ পূর্ব দিক ধরে গেলে দেখ শুভ, এই একটানা বারান্দা পড়ছে, যার ধার ধরে রয়েছে পুরনো থামগুলো। গুনে দেখ তো কটা থাম আছে এই বারান্দায়। শুভ পরপর গুনে বলল, এখানে 9টা থাম আছে। এবার বুঝেছি, মধ্য গজখানি মানে মাঝখানের ওই 5 নম্বর থাম বরাবর। এবার অক্ষৌহিনী বাহিনীর কাঁধে কাঁধ মিলি। এখানে অক্ষৌহিনী মানে 4 রণবাহিনী, অশ্বারোহী, গজারোহী, রথারোহী আর পদাতিক তো নিশ্চয়ই বোঝাচ্ছে না। তবে কি 4 পায়ে এগোতে হবে? চল তো দেখি। এরপর ওরা 5 নম্বর থামের দক্ষিণ পশ্চিম দিকে গুনে গুনে 4 পা যেতেই সামনে পড়ল অন্দরমহলের একতলায় যাবার সিঁড়ি। শুভ বলল, চলিলে সেই পথে পাইবে ধরণীর ধুলি। এখানে তো ব্যাপারটা আটকাচ্ছে দাদা ভাই। ব্যাপারটা কি বলতো? ধরণীর ধুলি তো চতুর্দিকে ছড়িয়ে রয়েছে, তবে এখানে নিশ্চয়ই শব্দ দুটি বিশেষ অর্থে প্রয়োগ করা হয়েছে। শুভ, তুই টর্চের আলোটা ফেলতো, ভালো করে দেখি এখানে তেমন কিছু আছে কিনা। শুভ ও তার সঙ্গে আসা 2 কনস্টেবল তাদের টর্চের জোরালো আলো ফেলে চারিদিক দেখতে লাগলো। শুধু নোনা ধরা ভাঙা চোরা মেঝে, আগেকার দিনের সিমেন্টের ওপর কারুকার্য করা, সেগুলোর বেশিরভাগই নষ্ট হয়ে নোংরা জমে দুর্বোধ্য হয়ে উঠেছে। তবুও তারা টর্চের আলোয় খুঁটিয়ে খুঁটিয়ে দেখবার চেষ্টা করতে লাগলো। এমন সময় শঙ্খ মেঝের ওপর পা ঠুকতে ঠুকতে প্রতিটা সিমেন্টের পাত পরখ করতে লাগলো। হঠাৎ একটা বড় নোনা ধরা পাতের কাছে এসে কয়েকবার তাতে পা ঠুকে বলল, দেখছো কেমন যেন ফাঁপা মনে হচ্ছে না? শুভ এগিয়ে গিয়ে নিজে একবার দেখল। তারপর শঙ্খ, শুভ আর 2জন কনস্টেবল মিলে সিমেন্টের পাতটা ধরে টানাটানি শুরু করলো। বেশ অনেকক্ষণ কসরত করার পর শুভ বলল, এভাবে হবে না, নিশ্চয় কোনো বিশেষ কৌশল আছে। শুভ, এই 4টে লাইন ভালো করে দেখ। দানবের গৃহপানে লইয়া পাবক, পিনাকিনী বক্ষে পালিত হরযক্ষ শাবক, ধরণীর বিচরণ কক্ষপথে তার, হরযক্ষ শাবক করিবে প্রতিকরণ তার। এখানে দেখ আছে দানবের গৃহপানে মানে দানবদের বাস মানে পাতাল লোক, সেখানের সাথে পাবক মানে আগুনের কিছু একটা যোগসূত্র আছে, সেটা কি ভাবতে হবে। ওরা 2জন যখন চারপাশটা দেখছে আর এই সব নিয়ে ভাবছে, সেই সময় শশী এসে দাঁড়ালো সিঁড়ির কাছে। সিঁড়ির হাতলগুলো অধিকাংশই ভেঙে নোংরা জমে কালো হয়ে গেছে। শশী বলল, ভাই রে, আমার মনে হয় এ ব্যাপারে আর বেশি মাথা ঘামিয়ে লাভ নেই। চল ভাই প্লিজ ফিরে যাই, চল। বলতে বলতে সিঁড়ির হাতলের সামনে একটা পেঁচানো কালো হ্যান্ডেলের ওপর হেলান দিতেই আচমকা সেটা নিচের দিকে বসে গেল। শশী তাল সামলাতে না পেরে একদিকে কাত হয়ে পড়ল। পাশে দাঁড়ানো কনস্টেবলটি ওকে সঙ্গে সঙ্গে না ধরলে বড় রকম চোট পেতে পারত। এই সময় একটা অভাবনীয় ব্যাপার ঘটল। সিঁড়ির হ্যান্ডেলটা বসে যেতেই একটা ঘর ঘর আওয়াজ করে শঙ্খ আর শুভর সামনের সিমেন্টের পাতটা
আলী বাবার গুহার দ্বারের মতো একদিকে সরে গেল কিছুটা। ঘটনার আকস্মিকতায় তারা অবাক হয়ে একবার সিঁড়ির হাতল আর একবার সরে যাওয়া সিমেন্টের পাতের নিচের শূন্যস্থানের দিকে তাকিয়ে থাকলো। ঘোর কাটতেই শশী কনুইয়ের ঘষে যাওয়া অংশটায় ফু দিতে দিতে ভালো করে সিঁড়ির হাতলটা দেখতে লাগলো। লোহার তৈরি একটা পুরনো হ্যান্ডেল, যার মাথাটা শুভ পকেটের রুমাল দিয়ে একটু পরিষ্কার করতেই দেখল এটা অবিকল দেখতে জ্বলন্ত মশালের মতো। উপরের দিকটা আগুনের শিখার মতো নকশা করা। এত বছরের পুরনো লোহার হাতল, অথচ এতটুকু জং ধরেনি কোথাও। শঙ্খ বলল, শুভ, এইদিকে এসে দেখ, টর্চের আলোয় দেখা যাচ্ছে একটা সিঁড়ি নেমে গেছে ভেতরে। চল ভেতরে যাই। মন বলছে এই রহস্যে নিশ্চয়ই কিছু সমাধান আছে। তবে একটা সমাধান শশীদাই করে দিল, কি বলিস? সকলের প্রশংসায় শশী নিজের কনুই আর পায়ের ব্যথা ভুলে ওদের সঙ্গে সন্তর্পণে চোরা কুঠুরির সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নিচে নামতে লাগলো। সামনে শঙ্খ আর শুভ, তারপর শশী, আর সব শেষে দুইজন কনস্টেবল। বেশ কয়েকটা খাড়া সিঁড়ি বেয়ে নামতেই একটা অন্ধকার কুটুরির মধ্যে এসে পড়ল তারা। তাদের আগমনে কতগুলো চামচিকে টর্চের আলোয় বিরক্ত হয়ে আস্তানা ছেড়ে তাদের মাথার উপর দিয়ে উড়ে চলে গেল। টর্চের আলোয় অন্ধ কুটুরির স্যাঁতস্যাঁতে মাটির উপর দিয়ে প্রতি পদে পদে সাপ, বিছে, পোকামাকড়ের ভয় কাটিয়ে হাঁটতে হাঁটতে শঙ্খ বলল, শুভ, ভালো করে শোন, একটা কিসের শব্দ হচ্ছে না? সকলেই কান পেতে শুনতে থাকে। এই নির্জন কুঠুরিতে দূর থেকে যেন একটা ছপ ছপ আওয়াজ ভেসে আসছে। একজন কনস্টেবল বলে উঠল, স্যার, শুনেছি রাজবাড়ি দিয়ে কোনো গোপন পথ আছে, যা একেবারে শেষ হয়েছে মেঘনা নদীর মুখে নোয়াখালীর কাছে। তবে সত্যি কিনা জানি না। আচ্ছা দাদা ভাই, এমনও তো হতে পারে এই সেই গোপন সুড়ঙ্গ পথ যা দিয়ে শাহজাদা সুজা এই রাজবাড়ি থেকে বেরিয়ে চলে গিয়েছিল আরাকানের পথে। হওয়াটা খুব অস্বাভাবিক নয়, দেখে তো মনে হচ্ছে বেশ পুরনো সুড়ঙ্গ। ওই দিকটায় দেখ শুভ, একটা কিছু আছে বলে মনে হচ্ছে। চল তো দেখি। সুড়ঙ্গটি বেশ লম্বাটে ধরনের এক টানা চলে গেছে। চারিদিকে মাকড়সার জাল, ইতি উতি চামচিকের বাসা। একটা জায়গায় কিছুটা সরু হয়ে গিয়েছে, সেখানে টর্চের আলো ফেলতেই কয়েকটা ধাপ নেমে গিয়েছে একটা বড় ঘরের মতো জায়গায়। গোলক ধাঁধা নয়, তবু বেশ ভয়ই লাগে। সেখানে একটা বড় পাথরের স্তূপ মতো রাখা আছে। তার উপর আলো ফেলতেই দেখা গেল ওটা আসলে তিব্বতীয় ধাঁচে ধূসর বেলে পাথরে খোদিত সিংহের মূর্তি। মূর্তিটা বেশি হলে হাত দেড়েক উঁচু হবে, তবে মূর্তিটির গায়ের নকশাগুলো দেখবার মতো। শঙ্খ বলল, শুভ, আরেক ধাপ এগিয়ে গেলাম রে। মনে হচ্ছে আমার অনুমান যদি খুব ভুল না হয়, সুড়ঙ্গটি কোনো জলের প্রান্ত ভাগে শেষ হয়েছে। চামচিকেগুলো যেদিকে উড়ে গেল সেদিকটা একটু দেখে আসলে মনে হয় আমরা এই সুড়ঙ্গ থেকে বেরোনোর পথে নদী পাবো। তাই দেখ, মিলে যাচ্ছে। পিনাকিনী বক্ষে পালিত হরযক্ষ শাবক। হরযক্ষ মানে সিংহ। এই কবিতায় উল্লেখ্য হরযক্ষ তাহলে বলছিস এই সিংহের মূর্তির কথা বলছে? মনে হচ্ছে। এখানে দেখ শুভ, পরের লাইনটা, ধরণীর বিচরণ কক্ষপথে তার, হরযক্ষ শাবক করিবে প্রতিকরণ তার। এটা মনে হয় তোকে আর বোঝাতে হবে না। শুভ মৃদু হেসে কনস্টেবল দুজনকে বলল, আপনারাও একটু হাত লাগান। চারজন মিলে সিংহের মূর্তিটা ধরে পৃথিবীর কক্ষপথে পশ্চিম থেকে পূর্বে আবর্তনের মতো বাম দিক থেকে ডান দিকে ঘোরাতে শুরু করলো। বেশ কিছুটা পরিশ্রমের পর সিংহের মূর্তিটি সরে গিয়ে নিচে একটি রত্নখচিত সোনার কলস পাওয়া গেল। কলসটির মুখ একটা ছোট্ট ঢাকনা দিয়ে বন্ধ করা। একজন কনস্টেবল কলসটি তুলে শুভর হাতে দিল। শুভ কলসটি হাতে নিয়ে বুঝল কলসটা হালকা, তবে ভিতরে কিছু একটা আছে। সেটা নাড়াতেই ঢং ঢং করে শব্দ হতে লাগলো। ঢাকনাটা খুলতেই দেখলো ভেতরে আছে একটা বড় লোহার চাবি। শুভ বলল, তাহলে করিমের মুখে শোনা গল্পটা নিছক মিথ্যে নয়, কি বলিস দাদা ভাই? এত দূর যখন এগিয়েছি তখন শেষমেশ কি আছে সেটাও দেখে নি। শুভ একবার বিড় করে আউড়ে নিল ধাঁধাটা। মঞ্জুষার অন্তরে পাইবে সূত্র, লইয়া যাইবে তাহা দক্ষিণ প্রকোষ্ঠ, ধরণীর বুকে রক্ষিত ধৈর্যটির আয়ুধ,
সূত্রের প্রয়োগে কাঞ্চন পাইবে মজুদ। মঞ্জুষা, মানে এই স্বর্ণকলসের মধ্যে থেকে তো সূত্র অর্থাৎ চাবি পাওয়া গেল। এবার চল দক্ষিণ দিক, মানে ওই ঘরটার দিকে। এটাকে ঘর না বলে চোরাপথ বলাই ভালো। সিংহমূর্তির দক্ষিণ দিকে একটা নিচু ছাদ বিশিষ্ট ছোট্ট কক্ষ, যার ভিতরে আলো ফেলতেই দেখা গেল এক রাশ মাকড়সার জাল। পরিষ্কার করতেই চোখে পড়ল একটা বড় শিবের অবয়ব খোদাই করা রয়েছে কক্ষের দেওয়ালে। হঠাৎ করে দেখলে মনে হবে গুপ্ত মন্দির, আর কিছুই নেই। সবাই ভালো করে টর্চের আলো ফেলে ছোট ঘরটা দেখতে লাগলো। এখন যেন জলের ছলছলাৎ শব্দটা মাঝে মাঝে স্পষ্ট শোনা যাচ্ছে। অনেকক্ষণ খুঁজেও যখন কিছু উদ্ধার করা গেল না, তখন শশী বলল, উফ, তোরা না বেকার এত খেটে মরছিস। নিশ্চয়ই ওই ঔরঙ্গজেবের সেনাপতি ওসব লুটে নিয়ে গেছে দেখবি। দাদা ভুল করছো। ওরা যদি এই গুপ্ত পথের সন্ধান পেত, তাহলে শাহজাদা সুজা আর তার বাহিনীকে তারা কি আস্ত রাখত? তাছাড়া একটা বিষয় ভেবে দেখো, ওপরের মহেশ্বরের মূর্তিটা ওরা কিছুটা নষ্ট করে দিয়েছে। এখানে ওরা ঢুকতে পারলে এই সিংহ মূর্তি বা এই শিবের অবয়বকে তারা কি নস্যাৎ করে দিত না? শুভ সায় দিল, কারেক্ট। এইভাবে অন্ধকারে হাতড়ে বেড়ানো মানে খড়ের গাদায় ছুঁচ খোঁজার সামিল। তার চেয়ে কবিতার শেষ লাইন কটা একবার বলতো। ধরণীর বুকে রক্ষিত ধৈর্যটির আয়ুধ, সূত্রের প্রয়োগে কাঞ্চন পাইবে মজুত। এখানে ধৈর্যটি মানে শিবের এই অবয়বকে বোঝানো হয়েছে। আয়ুধ মানে তো শিবের। ইউ আর দ্য গ্রেট। ইয়েস, আয়ুধ মানে হলো শিবের অস্ত্র অর্থাৎ ত্রিশূল। নে ভালো করে দেখ, এই ত্রিশূলেই কোথাও নিশ্চয়ই আমাদের শেষ রহস্য লুকিয়ে আছে। শঙ্খ আর শুভ খুঁজতে খুঁজতে দেখল শিবের ত্রিশূলের ঠিক 3টে ফলার নিচে 3টে খাঁজের মাঝের অংশে কিছু একটা আটকে রয়েছে। খুব সূক্ষ্মভাবে দেখে তারা বুঝলো সেখানে একটা বড় কালো পাথর আটকানো রয়েছে। খুব কাছ থেকে না দেখলে সেটা ধরা অসম্ভব। সেটাকে শুভ কৌশলে সরাতেই একটা চাবি ঢোকানোর জায়গা পাওয়া গেল। শুভ চাবিটা দিয়ে কয়েকবার চেষ্টা করতেই পাথরের দেওয়ালে খোদাই করা অংশটা আলমারির পাল্লার মতো আলগা হয়ে গেল। সেটা ধরে একটা টান দিতেই অবাক হয়ে গেল সবাই। ভিতরে স্তরে স্তরে সঞ্চিত অসংখ্য সোনার মুদ্রা, অলংকার, তার সঙ্গে 400 বছরের পুরনো একটি পেটিকা আর শাহজাদা সুজার সেই মূল্যবান মুকুট। শতাব্দী প্রাচীন এক ইতিহাসের সামনে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল ওরা সবাই। এতক্ষণ আপনারা শুনলেন সুদীপা দাসের লেখা একটি গল্প, শাহ সুজার গুপ্তধন। আমাদের কাজ আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরের দিন আবার আমরা ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।